আয়ুষীর সামনে বিজিত রূপে বিজন্নালের মুখোশ খুলে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মহিতোষ বাবু পরশুরাম প্ল্যান করে তটিনীকে বাঁচিয়ে নেয়। এরপরে তটিনী বলতে থাকে, স্যার আপনাকে কিন্তু সৌরভকে বোঝাতে হবে যে আমি আমি এখনো জেল কাস্টাডিতে আছি। ও যেন কিছুতেই বুঝতে না পারে যে আমি আমি জেল কাস্টাডিতে নেই, আমি বেরিয়ে গেছি। সবাই যেন জানতে পারে যে তটিনী গাঙ্গুলির 7 দিন জেল হয়েছে, তটিনী গাঙ্গুলি 7 দিন জেলেই থাকবে। তখন তখন দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আপনি চিন্তা করবেন না, সবকিছু ব্যবস্থা করা আছে, আর আপনাকে এখান থেকে বের করার ব্যবস্থাও আমি করে রেখেছি, একদম ভাববেন না। এরপরে তটিনীর ডিপার্টমেন্টের লোক মহিতোষ বাবুকে বলতে থাকে, থ্যাংক ইউ মহিতোষ বাবু, আপনার জন্যই আজকে এই সবকিছু সম্ভব হলো। এরপরে দেখা যায় তটিনীকে বলতে থাকে, ম্যাম আপনি কিন্তু আপনার মিশনটা সাকসেসফুল করার জন্য যা যা প্রয়োজন হবে আমাদের জানাবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, আপনারা আপনারা কোনো চিন্তা করবেন না। এরপরে দেখা যায় এদিকে এদিকে শিবপ্রসাদ শিবানের ছবি বুকে জড়িয়ে বসে বসে কাঁদছে আর বলছে, আমি কি করব, আমার বোনকে কি আমি কখনোই ফিরে পাবো না? বোন তুই কোথায়? তুই কেন কেন এভাবে বাড়ি ছেড়ে পালিয়ে এলি? যদি বাড়ি ছেড়ে পালিয়ে না আসতি, এই লোকটার কথা ভেবে বাড়ি ছেড়ে না পালাতি, তবে হয়তো বা আজকে তোকে তোকে এই দিনটা দেখতে হতো না। তুই আজকে আমার কাছেই থাকতি, আমাদের সঙ্গে থাকতি, আমাদের আমাদের ছেড়ে এত দূরে থাকতি না। তুই তুই চলে যাওয়ার পরে বাবা বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়, তারপরে মাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমরা আমরা আমাকে এতিম করে দিয়ে যায় সবাই মিলে। এরপরে আমি আমি তখন তখন কি করব বুঝতে না পেরে তটিনীকে বিয়ে করার পরে আমার সুন্দর একটি সংসার হয়েছে। কিন্তু এত বছর খোঁজার পরেও যখন তোকে আমি না খুঁজে পেয়েছিলাম, তোকে খোঁজার হাল ছেড়ে দিয়েছিলাম আমি। কিন্তু হঠাৎ হঠাৎ তোকে এভাবে যে আমি তোর 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 খোঁজটা পাবো আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু কিন্তু আমি ভেবেছিলাম এই খোঁজে হয়তোবা এসে তোকে আমি আবার ফিরে পাবো, কিন্তু কিন্তু আমি তো তোকে ফিরে পাচ্ছি না। আমি আমি চাই ওই ওই হারটা যেন তোর না হোক। তোর যদি হয় তবে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারবো না। আর যদি হারটা সত্যি তোর না হয়, তবে তুই কোথায় আছিস সেটাও আমি দেখবো। আমি তোকে খুঁজে বের করবো। যদি তুই এই পৃথিবীতে জীবিত থাকিস, তবে তবে যে কর্নারে থাকিস না কেন, তোকে আমি সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। এরপরে এদিকে দেখা যায় বিজিত বলতে থাকে, অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে, এবার এদের দিয়ে কোনো কাজ হবে না, এবার আমাকেই যেতে হবে। এই বলে বিজননাল সাজতে থাকে বিজিত। এরপরে বিজননাল সেজে সেখান থেকে কলকাতা থেকে বেরিয়ে যায়। এরপরে গাড়ি নিয়ে কুসুমপুর গ্রামে চলে আসে। আর সেখানে এসে শিবপ্রসাদের সামনাসামনি দাঁড়ায় বিজিত লাহিড়ী। এরপরে বিজিতকে দেখে রেগে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোর কারণে আজকে আমার বোনটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। আমার বোনটা আমার থেকে অনেক দূরে। আমার বোনটা কোথায় আছে, কি অবস্থায় আছে, মৃত না জীবিত, আমি আমি কিছু জানি না। তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমার বোনকে তুই এভাবে আমাদের থেকে দূরে করে দিয়েছিস, আমার বোনকে তুই ধোঁকা দিয়েছিস, এটা শাস্তি তো তোকে পেতেই হবে। এ কথা শুনে দেখা যায় যে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, পরশুরাম তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার বোনের পাশে এবার তোমাকেও শুইয়ে দেব। তোমার বোন যেখানে ঘুমিয়ে আছে, যেখানে শুইয়ে দেওয়া হয়েছে, ঠিক সেখানে তোমাকেও শুইয়ে দেওয়া হবে। তোমার বোনের মতো তোমাকেও আর কেউ কখনো খুঁজে পাবে না। তোমার রহস্যটাও রহস্য হয়ে থেকে যাবে। সবাই জানবে যে পরশুরাম তদন্তের কাজে গিয়ে কোনোভাবে ইনকাউন্টার হয়ে মারা গেছে, কিন্তু তার লাশটা তেল শকুনে হয়তো বা খেয়ে নিয়েছে। জঙ্গলে বাঘ জন্তু জানোয়ার কিছু খেয়ে নিয়েছে, তার দেহটাও খুঁজে পাওয়া যায়নি। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুই আমার কিছু করতে পারবি না। তুই ভুলে যাচ্ছিস যে আমি তোকে কতবার মেরেছি, কতবার তুই আমার কাছে মার খেয়েছিস। তখন এ কথা শুনে দেখা যায় বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কিন্তু এবারের পাশাটা ঘুরে গেছে, এবার আর তুমি কিছু করতে পারবে না। এই পুরো গ্রামটাই আমার ইশারায় চলে। এখানে সব জায়গায় আমার আমার তাণ্ডব চলে। আমি যেটা বলি এই গ্রামের মানুষজন সেটাই শোনে, আমার কথা মতোই ওরা চলে। আর তোমাকে তোমাকে কেউ সাহায্য করবে না, সবাই মিলে আমার কথা মতো তোমাকে শেষ করে মাটি চাপা দিয়ে দেবে। এ কথা শুনে শিবপ্রসাদ বিজিতকে মারতে থাকে। এরপরে গ্রামের লোকজন শিবপ্রসাদের উপরে হামলা করলে তখন তখন গ্রামের লোকজনদের সঙ্গে লড়াই করে শিবপ্রসাদ। এরপরে সবার সঙ্গে লড়াই করে বিজিতকে নিয়ে কলকাতায় চলে আসে তো শিবপ্রসাদ বলতে থাকে, আগে আগে তোর চ্যাপ্টারটা ক্লোজ করি, তারপরে আমার বোনকে আমি অবশ্যই খুঁজে বের করবো। এরপরে টানতে টানতে এই মুখার্জি বাড়িতে নিয়ে এসে আয়েশির সামনে দাঁড় করায় আর বলতে থাকে, দেখো তো আয়েশি, চিনতে পারো কিনা? এটা শুনে অবাক হয়ে যায় আয়েশি বলতে থাকে,
এ তো বিজিত, আমার আমার হাজবেন্ড হবে, হবু হাজবেন্ড, একে আবার চিনতে পারবো না কেন? কিন্তু বিজিত তুমি এমন সেজেছো কেন? তোমাকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? তখন তখন দেখা যায় এই কথা শুনে ওই পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, তুমি বোকা বনে গেছো আয়েশি। ও ও আসলে বিজন লাল, ও বিজিত নয়। বিজিত সেজে তোমাকে বিয়ে করতে এসেছে। আসলে আসলে ওর অনেক আগে বিয়ে হয়ে গেছে। ও আমার বোনের হাজবেন্ড বিজন লাল, আর আমার বোনকে মেরে ওর লাশটা গুম করে দিয়েছে। আর এখন এখন তোমার পেছনে লেগেছে। তুমি তুমি হয়তো জানো না, তোমাকে বিয়ে করে হয়তো বা ও পাচার করে দেবে, তা না হলে তোমাকেও শেষ করে ফেলবে। কিন্তু কারণ কারণ ওর বিজনেসটাই এরকম, ও মেয়েদের ভালোবাসার জালে ফাঁসায় আর ট্র্যাপে ফেলে তাদের বিয়ে করে হয়তোবা বিক্রি করে দেয়। তা না হলে যদি তাদের সঙ্গে পেরে উঠতে না পারে তখন তাদের মেরে মাটি চাপা দিয়ে দেয়। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষী। আয়ুষী বলতে থাকে, তুমি এসব মিথ্যে বলছো, আমার বিয়েটা ভাঙার জন্য তুমি মিথ্যে বলছো তাই না? তখন তখন পরশুরাম বলতে থাকে, তোমাকে আমি সবটা জানানোর দরকার জানিয়ে দিলাম, এবার তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, এতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এখন এখন বিজিত জেলের পেছনে, গরাদের পেছনে থাকবে, ওকে কেউ আর বের করতে পারবে না। ওকে আমি এমন ভাবে এমন ভাবে শাস্তি দেব, ও ভাবতেও পারছে না। আমার বোনকে কোথায় রেখেছে ওর থেকে জিজ্ঞাসা করো। ও যদি আমার বোনকে খুঁজে বের করে দেয়, ও যদি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেয়, তবে আমি ওকে ওর শাস্তি কমালেও কমাতে পারি। কিন্তু কিন্তু ও যদি আমার বোনের খোঁজটা আমাকে না দেয়, তবে ও কিছুতে এখান থেকে বেরোতে পারবে না। এই প্রমিসটা আমি তোমাকে করতে পারি। এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, তুমি ওকে কিচ্ছু করবে না, ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তখন তখন দেখা যায় বিপর্ণা এসে বলতে থাকে, এখানে নতুন করে কি সিক্রেট শুরু হয়েছে? তুমি এখানে কেন এসেছো? তোমার বউ তো জেলে, তোমার বউ তো মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। এখন এখন তুমি তুমি এখানে নতুন করে কি সিক্রেট করতে এসেছো বলো তো? তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তটিনী জেলে নাকি সেটা সেটা আমি ভাববো, আর তটিনী যে কোনো অপরাধ করেনি, ওকে ফাঁসানো হয়েছে সেটাও আমি প্রমাণ করে দেব। আর কে এই ষড়যন্ত্রটা করেছে, অবশ্যই এই বাড়ি থেকে ষড়যন্ত্রটা করা হয়েছে। কারণ কারণ যখন এই নেশার ওষুধটা পিকুর টিফিন ক্যারিয়ারে গিয়েছিল, সেদিন পিকু এই 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 বাসা থেকেই গিয়েছিল স্কুলে। তাই আমিও খুঁজে বের করব যে এই ষড়যন্ত্রের পেছনে কে কে আছে, কার কার হাত আছে, সবটা সবটা আমি খুঁজে বের করব, সবাইকে আমি দেখে ছেড়ে নেব। তখন এ কথা শুনে আয়েশি বলতে থাকে, তুমি কি আমাকে থ্রেট করছো? তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, কেন, তোমার কেন গায়ে লাগছে? তুমি তো এসবের সঙ্গে জড়িত নয়, তবে তুমি কেন এসব নিয়ে আমার সঙ্গে তর্ক করছো? তখনই নন্দিনী এসে বলতে থাকে, তুমি তুমি বিজিতকে কেন ধরেছো? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ও বিজিত নয়, ও বিজনলালকে ধরেছি আমি বিজিতকে ধরিনি। ওর চেহারা দেখে বুঝতে পারছেন না? ও এখন বিজনলাল সেজে আছে, কারণ কারণ ও ও ওর আসল পরিচয় হচ্ছে ও বিজনলাল। ও নিজেকে বিজিত বলে দাবি করছে, কারণ ও অনেক বড় ক্রিমিনাল অফেন্স অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। তার কারণে বিজনলাল নামটা ও মুছে দিয়েছে। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি বিশ্বাস করি না, আমি জানি যে তুমি ওকে ফাঁসাতে চাইছো, ওকে ফাঁসিয়ে এমন করে বলছো। তখনই পরশুরাম বলতে থাকে, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনার ওকালতি কাজ আপনি ওকালতি করুন, আপনাকে আমি এখানে কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি একজন উকিল আর আমি একজন অফিসার। এই বলে বিজিতের কলার ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় পরশুরাম। এরপরে ডিপার্টমেন্টে নিয়ে এসে ফেললে তখন তখন দেখা যায় মহিতোষ বাবু অবাক হয়ে যায়। মহিতোষ বাবু বলতে থাকে, পরশুরাম তুমি এখানে? তখন পরশুরাম বলতে থাকে, স্যার, এই এই বিজন লালই হচ্ছে আসল বিজিত লাহিড়ীর আসল পরিচয়। ও বিজন লাল আর আমার বোনের হাজবেন্ড। আমার বোনকে ও কোথায় রেখেছে ওকে জিজ্ঞেস করুন স্যার, ও যদি না বলে তবে আমি ওকে মেরে ফেলবো। তখন এ কথা শুনে মহিতোষ বাবু বলতে থাকে, ওকে ওকে মুখ খোলানোর দায়িত্ব তোমার, এতে তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে পারমিশন দিলাম। এরপরে দেখা যায় বিজিতকে ইন্টারোগেট রুমে নিয়ে গিয়ে ফেলে পরশুরাম। সেখানে নিয়ে গিয়ে বিজিতকে অনেক মারধর করতে থাকে আর বলতে থাকে, বল শিবানী কোথায়? তো তখন তখন বিজিত বলতে থাকে, আমি কিছুতেই বলবো না, শিবানীকে আমি মেরে ফেলেছি, শিবানী আর বেঁচে নেই। তখন পরশুরাম বলতে থাকে, সত্যি করে বল, শিবানীকে তুই মেরে কোথায় রেখেছিস, নাকি সত্যি শিবানীকে তুই পাচার করে দিয়েছিস? এরপরে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, পারলে খুঁজে নাও, তোমার বোনকে তুমি খুঁজে নাও। তুমি না পরশুরাম, তুমি নাকি সব দিক থেকে পারফেক্ট, তুমি তুমি তোমার বোনকে খুঁজে নিতে পারছো না? এই কথা শুনে দেখা যায় আরো রেগে যায় পরশুরাম। রেগে গিয়ে বিজিতকে মারতে থাকে। তখন তখন দেখা যায় সৌরভ এসে বলতে থাকে,
তুই কিন্তু ওকে এভাবে মারতে পারিস না। কোন গ্রাউন্ডে তুই ওকে মারছিস? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এ কথা শুনে দেখা যায় সৌরভকে থাপ্পড় মারে পরশুরাম, আর বলতে থাকে, এখন এখন আগে এর ব্যবস্থা করি, তারপরে তোর ব্যবস্থা করছি। তুই যে কত বড় একটা পাকা খেলোয়াড় হয়ে গেছিস সেটাও আমি দেখবো। তুই তুই কি করে তটিনীকে ফাঁসিয়েছিস সেটা সেটা আমি তোর মুখ থেকে বের করব। তখন তখন এ কথা শুনে সৌরভ বলতে থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস পরশুরাম, তুই বাড়াবাড়ি করছিস। তুই বুঝতে পারছিস না যে তুই তুই একজন অফিসারের সঙ্গে কথা বলছিস? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, তুইও ভুলে যাচ্ছিস একজন অফিসার অন্য একজন অফিসারের কাছে অবশ্যই প্রশ্ন করতে পারে। এরপরে দেখা যায় সৌরভকে ইন্টারোগেট রুম থেকে বের করে দেয় পরশুরাম। এরপরে সৌরভ বেরিয়ে গেলে তখন তখন বিজিত আরো মারতে থাকে বিজিতকে মারতে থাকে পরশুরাম। এদিকে এদিকে দেখা যায় ফরেন্সিকে পাঠায় সে হারটি। সেখানে সেখানে ফরেন্সিকে পাঠিয়ে ল্যাবের বাইরে দাঁড়িয়ে থাকে বলরাম বলতে থাকে, ভগবান করে এই হারটা যেন পরশুরামের বোনের না হয়। আমরা চাই যে এটা যেন শিবানীর হার না হয়, শিবানী যেন বেঁচে থাকে। ও পরশুরাম ওর বোনকে অনেক ভালোবাসে। আমরা যেন সুস্থভাবে ওর বোনকে ওর কাছে পৌঁছে দিতে পারি। এরপরে মায়া বলতে থাকে, বস, এখন এখন কি করবে? যদি যদি হঠাৎ করে এই হারটার রিপোর্ট এসে যায়, ওখানে যদি লেখা থাকে যে হারটা শিবানীরই, তখন তখন কি হবে? বসকে এই রিপোর্টটা তুমি কি করে দেবে? তখন বলরাম বলতে থাকে, সেটা সেটা যদি হয় তবে তবে তো আর করার কিছু থাকবে না মায়া। তখন তো অবশ্যই রিপোর্টটা পরশুরামের হাতে দিতে হবে। শুধু শুধু ভগবানের কাছে প্রার্থনা করো এই রিপোর্টটা যেন একদম নেগেটিভ আসে। এরপরে দেখা যায় এদিকে মহিতোষ বাবু বলরামকে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার বলরাম, ওদিকের অবস্থা কি? তখন বলরাম বলতে থাকে, স্যার, আমরা চেষ্টা করছি, দেখছি ফরেন্সিকে টেস্ট করানো হচ্ছে। তখন দেখা যায় মহিতোষ বাবু বলরামকে বলতে থাকে, এদিকে পরশুরাম এসেছে তো, পরশুরাম ডিপার্টমেন্টে এসেছে বিজিতকে নিয়ে। বিজিতই নাকি বিজন্নাল? তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, বিজিতই বিজন্নাল। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু পরশুরাম বলেছিল এখনই কলকাতায় কিছু জানানোর প্রয়োজন নেই। আমি ওকে টানতে টানতে ওখানে নিয়ে যাব, ওখানে গিয়ে সবটা জানবো। তাই আমরা কিছু বলিনি। পরশুরাম জানে যে এই খবরটা যদি আগে থেকে ওখানে পাঠানো হয়, সৌরভ খবরটা পাচার করে দেবে। খবরটা ডিপার্টমেন্টের বাইরে চলে গেলে মুশকিলে পড়ে যাব, তার কারণে জানানো হয়নি। তখন তখন মহিতোষ বাবু বলতে থাকে, একদম ঠিক করেছো। এখন এখন এই কেসটা সলভ করে তখন তখন সৌরভের ব্যবস্থা করতে হবে। আমাদের আমাদের ডিপার্টমেন্টে সৌরভকে আর যাচ্ছে না। ও সব প্রতিনিয়ত খবরগুলো পাচার করেই যাচ্ছে। টাকার লোভে নিজেকেও বিক্রি করে দিয়েছে। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, সেটা পরশুরাম নিজেই বুঝে নেবে। এরপরে ফোনটা কেটে দেয় বলরাম। এদিকে দেখা যায় তটিনী নিজের কাজে অটুট, নিজের কাজে বেরিয়ে পড়েছে তটিনী। এরপরে দেখা যায় পরশুরামকে ফোন করে বলতে থাকে, তুমি বিজিতকে ডিপার্টমেন্টে নিয়ে এসেছো তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, তুমি চিন্তা করো না। এ কথা শুনে অবাক হয়ে যায় বিজিত মনে মনে বলতে থাকে, পরশুরাম কার সঙ্গে কথা বলছে এভাবে? এরপরে তটিনী বলতে থাকে, আমিও নিজের কাজটা সম্পূর্ণ করতে রেডি। আমিও খুঁজে বের করব যে এই ষড়যন্ত্রটা কে করেছে, জালটা কে বিছিয়েছে, সেটাও আমি ধরবো। কর্ণ চ্যাটার্জিকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে পরশুরাম বলতে থাকে, একদম একদম তুমি তোমার নিজের কাছে অটুট থাকো, আমি এদিকে কাজটা সামলে নিচ্ছি, ওদিকটা তুমি সামলাও। তখন তটিনী বলতে থাকে, আমি ওদেরকে তুলে সোজা দিল্লিতে নিয়ে যাব, সেটা মহিতোষ বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি বিজিত, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সবাইকে দিল্লিতে নিয়ে যাব। সেখানে আরো যাবে নন্দিনী মুখার্জি, ডোডো, এরা সবাই। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, ইয়েস ম্যাম, আপনি চিন্তা করবেন না, সবকিছু সময় মতো অ্যারেঞ্জ হয়ে যাবে। এ কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি কাকে ম্যাম বললে? তুমি কার সঙ্গে কথা বলছো? তখন পরশুরাম বলতে থাকে, কেন, আমাদের ম্যামের সঙ্গে আমি কথা বলছি। তখন বিজিত বলতে থাকে, আমার মনে হলো তুমি তটিনীর সঙ্গে কথা বলছো। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, তটিনীর ব্যাপারটাও আমি পরে দেখছি। তোরা প্ল্যান করে ষড়যন্ত্র করে তটিনীকে জেলে পাঠিয়েছিস, তাই তো? এটাও আমি দেখবো। তটিনীকে তো আমি জেল থেকে অবশ্যই বের করব, আর এটার জন্য শাস্তি তোকে পেতে হবে। তোরা যে ষড়যন্ত্র করেছিস, সেই ষড়যন্ত্রের জাল আমি ছিঁড়বো। এরপরে তখন বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না মিস্টার পরশুরাম, কিচ্ছু করতে পারবে না। তটিনীকে বাঁচাতে তুমি কিছুতেই পারবে না। এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো তটিনীকে বাঁচিয়ে নেবই, আর তোকেও শাস্তি দেব।
দেব। আর আমার আমার বোন শিবানী যদি পৃথিবীতে থেকে থাকে তবে আমি শিবানীকে উদ্ধার করব, শিবানীকেও উদ্ধার করে নিয়ে আসবো আমি। তখন বিজিত বলতে থাকে, তুমি তুমি শিবানীকে খুঁজে পাবে না, কারণ শিবানী শিবানী আর নেই, শিবানীকে আমি মেরে ফেলেছি, কবেই মেরে ফেলেছি শিবানীকে, ও আর নেই।